আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় ক্লাস, আমাদের অষ্টম শ্রেণীর আমাদের যে অধ্যায় শুরু করেছিলাম সেই অধ্যায় থেকে পরবর্তী অংশ আমরা আবার শুরু করব এবং আজকে আশা করতেছি আমরা সেই অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রথমে আমার পরিচয় দেওয়া যাক। আচ্ছা, তোমরা জানো আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমাদের পাঠ দেখো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ। সেখান থেকে আমরা এর আগের ক্লাসে ধারাবাহিক অধ্যায় রোধ এবং বর্তনী এবং এই পর্যায়ে আমরা শেষ করে দেব পরবর্তী অংশ। দেখো তড়িৎ প্রবাহ এর আগে দেখেছো তোমরা। এরপরে আজকের পাঠ থেকে তোমরা কী শিখবে, কি জানতে পারবে? রোধ সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন প্রকার বর্তনী সম্পর্কে জানতে পারবে, অ্যামিটার ভোল্টমিটার সম্পর্কে জানতে পারবে, বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধ সম্পর্কে জানতে পারবে। চলো আমরা একে একে শুরু করি। রোধ, বর্তনী, অ্যামিটার ভোল্টমিটার এবং বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধ। এ পর্যায়ে আমরা এখন বোর্ডে তাকাবো। জি, রোধ। রোধ কি? আমাদের আলোক স্বল্পতা হচ্ছে কি দেখা যাচ্ছে। রোধ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, তোমরা জানো এর আগে ক্লাস যদি করে থাকো তোমরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে বিদ্যুৎ প্রবাহ হলো ইলেকট্রনের প্রবাহ। মনে করো এটা একটা পরিবাহী, তোমরা জানো যে প্রত্যেক ধাতুই পরিবাহী, এটা একটা ধাতব দণ্ড, সুতরাং এটা একটি পরিবাহী। তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন যাবে, এই পরিবাহীর অণু পরমাণুগুলো তাকে বাধা দিবে। এই বাধাটাই হলো রোধ। তোমরা জানো যে রোগ প্রতিরোধ বলা হয়, বা আমাদের যে বর্তমানে কোভিড-19 প্রতিরোধ, এই প্রতিরোধ মানে রোধ কি? বাধা দেওয়া। বাধা দেওয়া মানে এখানে ইলেকট্রন যখন বাধা পাবে সেই বাধাটাকে আমরা রোধ বলবো। তাহলে রোধ কি? ইলেকট্রন যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে চলার সময় ওই পরিবাহীর অণু পরমাণুগুলো যে বাধা প্রদান করে সেই হলো ওই পরিবাহীর রোধ। তবে বিভিন্ন পরিবাহী উপাদান যেহেতু ভিন্ন, তাই রোধও ভিন্ন হবে। আচ্ছা, রোধের একক ওম। রোধের একক ওম। একক ওম। যদিও আগে ওহম লেখা হতো, আসলে ইংরেজিটা এরকম OHM, এখন এভাবে বাংলায় ওম লেখা হচ্ছে। আচ্ছা, এখন আসো যে রোধ পরিমাপ বা রোধের যে পরিমাণ নির্ণয়, এই সংক্রান্ত যে রাশিমালা আমাদের জানি যে ওমের সূত্র। ওমের সূত্র কি? যদি আমরা দেখি আগে সূত্রটা। ওমের সূত্র যদি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আবারও দেখব আমরা সেই অংশটুকু। যদি এটি একটি পরিবাহী হয়, এই পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে, সেই বিদ্যুতের পরিমাণটা কি হবে? দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে যদি তাপমাত্রা স্থির থাকে, আবার বলছি তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে বিদ্যুৎ প্রবাহ তত বেশি হবে, বিভব পার্থক্য যত কম হবে বিদ্যুৎ প্রবাহ তত কম হবে। বিভব পার্থক্য কাকে বলে এর আগে ক্লাসে আমরা দেখেছি, আজকে আবার একটু স্মরণ করে দিচ্ছি। কোনো পরিবাহীর কোনো এক বিন্দু থেকে এক একক চার্জকে অন্য কোনো বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজটাকে বলা হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য যত বেশি হবে পরিবাহীর মধ্যে বিদ্যুৎ তত বেশি প্রবাহিত হবে। তাহলে ওমের সূত্র থেকে আমরা কি পাই? যদি বিদ্যুৎ প্রবাহ I, বিভব পার্থক্য V এবং রোধ R হয়, তবে কি পাবো আমরা? I
ইজ ইকুয়াল টু ভি বাই আর। যদিও এই সমীকরণটা আসছে ভিন্নভাবে, কিন্তু তোমাদের ছোট ক্লাস জন্য, নিচের ক্লাস জন্য তোমাদের এটা দেওয়া হয়নি। ক্লাস 9-10 গিয়ে আবার তোমরা এটা পাবে, মূলত ক্লাস 10 গিয়ে পাবে আবারও বিদ্যুৎ অধ্যায়ে। তাই কীভাবে আসছে এই সমীকরণটা, যেহেতু তোমাদের জন্য প্রযোজ্য নয় তাই বইয়ে দেওয়া হয়নি, আমিও দিচ্ছি না। তাহলে এইখান থেকে শুধু সম্পর্কটা মাথায় রাখবে, যদি বিদ্যুৎ প্রবাহ আই হয়, বিভব পার্থক্য ভি হয় এবং রোধ আর হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এখান থেকে আবার এরকম করতে পারি, আবার অন্য এই 3টি রাশির 2টি জানা থাকলে আবার যে কোনো 2টি বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা আর কি পাই, বা এরকম লিখতে হবে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তাহলে কোনো পরিবাহীতে যদি বাধার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে বিদ্যুৎ প্রবাহ কম হবে, বাধার পরিমাণ কম হলে বিদ্যুৎ প্রবাহ বেশি হবে। এর সম্পর্কিত বিস্তারিত ক্লাস 10 গিয়ে পাবে ইনশাল্লাহ। এখন এই ক্ষেত্রে আমরা যদি এই আই এবং ভিকে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ এবং বিভব পার্থক্যকে আমরা একটা গ্রাফ কাগজে, ছক কাগজে স্থাপন করি, ছক কাগজে স্থাপন করে সেই চিত্রটা কীভাবে দেখে নিই আমরা, যে আমরা এক্স অক্ষে যদি বিভব পার্থক্য বসাই এবং ওয়াই অক্ষে যদি আমরা বিদ্যুৎ প্রবাহ বসায়, তাহলে কি পাই আমরা, ঠিক একটি মূল বিন্দুগামী সরলরেখা পাবো। তাই যদি হয়ে থাকে তাহলে এই বিন্দুটার যে কোনো, এই সরলরেখার যে কোনো বিন্দু থেকেই আমরা ওই বিন্দুতে রোধ কত তা নির্ণয় করতে পারবো। কেননা যদি এরকম হয়, মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে তুমি লম্ব আঁকলা, আবার এখানেও লম্ব আঁকলা, তাহলে এই মান দুটি দিয়েই আমরা, যেহেতু দুটো মান, এদিকে আছে আই, এদিকে আছে ভি, তাহলে আই এবং ভি পেলে আর মান আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এভাবেই আমরা কি করতে পারবো, বাধা, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বাধা নির্ণয় করতে পারবো। তাহলে ওমের সূত্র এবং ওমের সূত্র থেকে যে গাণিতিক সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এরপরে আসি আমরা যে আমাদের বাসাবাড়ি বা বিভিন্ন কলকারখানায় বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সংযোগ সম্পর্কে আমরা এখন জানব। মূলত বর্তনী সম্পর্কে আমরা তোমরা জানো যে অধ্যায়টার নামই বর্তনী ও চলবিদ্যুৎ। বর্তনী কী বলা, কাকে বলা হচ্ছে, বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। বর্তনী আমাদের প্রধানত আমরা দুই প্রকার বর্তনী পড়ব এখানে। একটি হলো শ্রেণী সংযোগ বর্তনী, আর একটা হলো সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনীতে কীভাবে সংযুক্ত হয় আমরা এখন দেখব। যে শ্রেণী সংযোগ বর্তনী, যে বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং যে বৈদ্যুতিক আমাদের উপকরণগুলো আছে, বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং উপকরণগুলো এমনভাবে যুক্ত থাকে যে একটির এক প্রান্ত অপরটির এক প্রান্তের সাথে, এবং দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত, তৃতীয়টির প্রথম প্রান্ত, তৃতীয়টির দ্বিতীয় প্রান্ত, আবার চতুর্থটির প্রথম প্রান্ত, এইভাবে একটার পর একটা যুক্ত থাকে, সেই বর্তনীকে আমরা বলছি, সেই সংযোগকে বলছি আমরা শ্রেণী সংযোগ বর্তনী। আবার বলছি যে সংযোগে একটি বৈদ্যুতিক যন্ত্রাংশের এক প্রান্ত দ্বিতীয় আরেকটির এক প্রান্তের সাথে যুক্ত থাকে, দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্তের সাথে, অনুরূপভাবে তৃতীয়টির দ্বিতীয় প্রান্ত চতুর্থটির প্রথম প্রান্ত, অর্থাৎ একটার পর একটা যুক্ত থাকে। এভাবে যে বর্তনী যুক্ত হয়, বর্তনী গঠিত হয়, সেগুলো হচ্ছে আমরা শ্রেণী সংযোগ বর্তনী। দেখি আমরা ইকুইপমেন্টগুলো, যেমন মনে করো এখানে একটি বাল্ব আছে, এর সাথে আরও একটি বাল্ব আছে, এর সাথে একটি ফ্যান আছে। অনুরূপভাবে এইখানে মনে করো আছে একটি অ্যামিটার। যদি অ্যামিটার সম্পর্কে এখনো বলা হয়নি, আমরা একটু পরে বলতেছি তোমাদেরকে অ্যামিটার কি। তাহলে এইভাবে দেখো একটার পর একটা এই বাল্বের
দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় বাল্বের প্রথম প্রান্ত, দ্বিতীয় বাল্বের দ্বিতীয় প্রান্ত তৃতীয় বাল্বের তৃতীয় যন্ত্রাংশের প্রথম প্রান্ত, তৃতীয় যন্ত্রাংশের দ্বিতীয় প্রান্ত চতুর্থ যন্ত্রাংশের প্রথম প্রান্ত, এইভাবে একটার পর একটা যুক্ত থাকে। এই সংযুক্তকে আমরা বলছি শ্রেণী সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনীতে কি হয় যে এই সংযোগের ক্ষেত্রে যে কোনো একটি যন্ত্রাংশ নষ্ট হলে সবগুলো যন্ত্রাংশ অকেজ হয়ে যায়। আবার যে বিদ্যুৎ প্রবাহিত হয় এই বর্তনী দিয়ে, সেই বিদ্যুৎ কি হয় যে সবগুলোতে ভাগ হয়ে যায়। তাহলে এখানে আলাদা কোনো রাস্তা দিয়ে বা আলাদা কোনো পদ্ধতিতে পৃথকভাবে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, ফলে ভাগ হয়ে যাওয়ার ফলে এই যে যন্ত্রাংশগুলো আছে প্রত্যেকটা যন্ত্রাংশ তখন তাদের যে কর্মক্ষমতা সেই অনুযায়ী কাজ দিতে পারে না। ফলে দেখা যায় যে যদি বাল্ব থাকে বা ফ্যান থাকে সেগুলো অপেক্ষাকৃত কম ঘোরে। যদি একটা আলাদাভাবে যুক্ত থাকতো তাহলে যেভাবে ঘুরতো বা যেভাবে আলো দিত সেভাবে এখানে আলো দিতে পারে না। আবার একটি নষ্ট হয়ে গেলে সবগুলো একসাথে অকেজো হয়ে পড়ে। আলাদা সুইচ দিয়ে তাদেরকে চালু করা অথবা বন্ধ করা যায় না, একটা সুইচেই সব কিছু করতে হয়। তাহলে এক্ষেত্রে সুবিধা আছে, আবার এখান থেকে বিদ্যুৎ খরচ কম হয়, আলো হয় কম, ঘোরে কম, কাজ কম, তাই বিদ্যুৎ খরচও কম। তবে এই সংযোগটা আমাদের বাসাবাড়ির জন্য উপযোগী নয়। সাধারণত মিল কলকারখানা বা উচ্চতর যে যন্ত্রাংশগুলো আছে যেখানে একসাথে অনেকগুলো সুইচ অন করতে হয় সেখানে এই সংযোগটা কার্যকর। এরপরে আসি আমরা সমান্তরাল সংযোগ বর্তনী। সমান্তরাল সংযোগ বর্তনীতে কি হয় যে আচ্ছা সংজ্ঞাটা নিয়ে নেওয়া আগে। সমান্তরাল সংযোগ যে বর্তনীতে বা যে সংযোগে বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং বৈদ্যুতিক উপকরণসমূহের সবগুলোর এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, অপর প্রান্ত আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, সেই সংযোগকে আমরা বলছি সমান্তরাল সংযোগ বর্তনী। আবার বলছি যে সংযোগে বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং উপাদানগুলোর সবগুলোর এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং সবগুলোর অপর প্রান্ত অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, সেই সংযোগকেও আমরা বলছি সমান্তরাল সংযোগ বর্তনী। যেমন দেখো, যদি এখানে একটি বাল্ব থাকে, এখানে আরেকটি বাল্ব, এখানে একটি ফ্যান, আবার এইখানে এই তিনটি যন্ত্রাংশ মনে করো, এই তিনটি যন্ত্রাংশ দেখো সবগুলো এসে যদি এইভাবে যুক্ত হয়, এই বিন্দুটাতে এই প্রান্তটা যুক্ত হয়েছে, আবার সবগুলোর অপর প্রান্তটা যদি এভাবে যুক্ত হয় এই বিন্দুতে যুক্ত হয়েছে, তাহলে এই তিন যন্ত্রাংশের ডান পাশের সাধারণ বিন্দু এবং এটি বাম পাশের সাধারণ বিন্দু, তাহলে এখানে সবগুলো যুক্ত হয়েছে। তাহলে এই সংযোগটাকে আমরা বলবো সমান্তরাল সংযোগ বর্তনী। তাহলে এই ক্ষেত্রে কি হয়, বিদ্যুৎ আলাদা আলাদা পথ দিয়ে প্রবাহিত হয়, ফলে প্রত্যেকটাই সমান পরিমাণে বিদ্যুৎ পায়, ফলে প্রত্যেকটার কার্যক্ষমতা সমান থাকে, ফলে তার সমানভাবে উজ্জ্বলভাবে চলে। এখানে একটা যন্ত্রাংশ নষ্ট হলে অন্য যন্ত্রাংশগুলো ঠিকই চলে, কারণ বিদ্যুৎ অন্য পথ দিয়ে প্রবাহিত হয়। আবার এইখানে বিদ্যুৎ খরচ বেশি হয়, তাই বিদ্যুতের ব্যবহার বেশি হয়, তাই খরচও বেশি হয়। আবার এখানে দেখা যাচ্ছে যে একটা নষ্ট হলে আরেকটা চলে। আবার প্রত্যেকটাকে আলাদা আলাদা সুইচ বা চাবি দিয়ে আমরা এগুলো অন অফ করতে পারি, অর্থাৎ চালু করতে পারি, বন্ধ করতে পারি। অর্থাৎ এই সংযোগটাই আমাদের বাসাবাড়ির জন্য উপযোগী। তোমরা জানো যে বাসাবাড়িতে প্রত্যেকটা যন্ত্রাংশের জন্য ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ সবগুলোর জন্য আলাদা আলাদা করে সুইচ আছে, আর সেই সংযোগটা আমাদের এটি বাসাবাড়ির জন্য উপযোগী। তবে এখানে বিদ্যুৎ খরচ একটু বেশি হয়। আচ্ছা, তাহলে আমি আশা করতেছি যে তোমার সমান্তরাল সংযোগ বর্তনী বুঝে গেছো। সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে সুবিধা হলো যেগুলো আলাদাভাবে চালানো যায়, এগুলোতে এদের একটা নষ্ট হলে অন্য সবগুলো নষ্ট হয় না, অকেজো হয় না। আবার এখানে আলো তাপ বেশি পাওয়া যায়, কিন্তু অসুবিধা হলো এখানে বিদ্যুৎ খরচ বেশি হয়, তাই এর বিদ্যুৎ খরচ বেশি হওয়ার কারণে, বিদ্যুতের পরিমাণ ব্যবহারের পরিমাণ বেশি হওয়ার কারণে এর কষ্ট বেশি হয়ে যায়, দামও বেশি পড়ে। গুড, আমরা এর পরে অংশে যাব অ্যামিটার এবং ভোল্টমিটার। অ্যামিটার এবং ভোল্টমিটার। অ্যামিটার কি? অ্যামিটার আসলে অ্যাম্পিয়ার মিটারকে সংক্ষেপে অ্যামিটার বলা হয়। অ্যাম্পিয়ার জানো তোমরা যে বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার যে যন্ত্রাংশের মাধ্যমে, যে মিটারের সাহায্যে
কোনো বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ মাত্রা মাপা হয় সেটি হলো হচ্ছে অ্যামিটার। অ্যামিটারকে এ দ্বারা প্রকাশ করা হয়, অ্যামিটারকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর অ্যামিটারকে সবসময় শ্রেণী সংযোগে যুক্ত করতে হয়, শ্রেণী সংযোগে। যেমন এইখানে যদি আমরা কোনো অ্যামিটার যুক্ত করতে চাই তাহলে যুক্ত করতে হবে এইখানে, শ্রেণী সংযোগে যুক্ত করতে হয়। আবার ভোল্ট মিটার, ভোল্ট মিটার কাকে বলছি আমরা? যে মিটারের সাহায্যে, যে যন্ত্রাংশের সাহায্যে আমরা কোনো বর্তনী কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করি তাকে বলা হচ্ছে ভোল্ট মিটার। আবার বলছি, বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য মাপা হয় যে মিটারের সাহায্যে বা যে যন্ত্রের সাহায্যে, সেটি হচ্ছে ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারকে সবসময় সমান্তরালে সংযুক্ত করতে হয়। যদি এই বিন্দু এবং এই বিন্দুর বিভব পার্থক্য মাপতে হয় তাহলে আমরা কী করব? এখানে আমরা একটা দুই বিন্দুর মাঝখানে ভোল্ট মিটার দিয়ে দেব। ওকে, আমি আশা করতেছি তোমরা অ্যামিটার ভোল্ট মিটার বুঝতে পেরেছ। এরপরে আসবো আমরা ফিউজ কি? তোমরা আসলে বাসা বাড়িতে তোমাদের যারা একটু সংযুক্ত আছো বাসার বৈদ্যুতিক লাইনের সাথে, তোমরা জানো যে এখানে বলা হয় আমাদের বাসা বাড়িতে সাধারণ ভাষায় যেটা বলা হয় থাকে কাট আউট। আসলে কাট আউটটাই এখানে ফিউজ নামে একটি তার ব্যবহার করা হয়। যে ফিউজ তার কি? আসলে একটি নির্দিষ্ট গলনাঙ্কের তার ব্যবহার করা হয়। যে তারটি গলনাঙ্ক জানা থাকে, অর্থাৎ আমাদের বিভিন্ন যন্ত্রাংশের জন্য বিভিন্ন ধরনের বিদ্যুৎ প্রয়োজন। কিছু কিছু যন্ত্রাংশ আছে যে অল্প বিদ্যুৎ প্রবাহিত হলে সেটি চলে না, আবার কিছু কিছু যন্ত্রাংশ আছে একটু বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য, বৈদ্যুতিক যন্ত্রাংশকে রক্ষা করার জন্য আমাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগের সাথে যে নির্দিষ্ট গলনাঙ্কের তার ব্যবহার করা হয় সেটি হচ্ছে ফিউজ। এই ফিউজ সাধারণত বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়ে থাকে। যেমন মনে করো যে 5 অ্যাম্পিয়ার ফিউজ, 10 অ্যাম্পিয়ার ফিউজ, 15 অ্যাম্পিয়ার ফিউজ, 30 অ্যাম্পিয়ার ফিউজ। তার মানে যে ফিউজের যত অ্যাম্পিয়ার তার চেয়ে বেশি আসলেই সেটি কি হবে? তার তাপমাত্রা বেড়ে যাবে এবং গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। ফলে ওর সাথে সংযুক্ত যে বৈদ্যুতিক যন্ত্রাংশগুলো আছে সেগুলো রক্ষা পাবে। আর এই আমাদের সাধারণত বাসা বাড়িতে 30 অথবা 60 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়। কিন্তু অনেক সময় আমাদের যে বৈদ্যুতিক মিস্ত্রিরা আছে তারা অনেক সময় মোটা তার বা অনেক বেশি অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করে। ফলে দেখা যাচ্ছে যে বেশি বিদ্যুৎ আসলেও সেটি নষ্ট হয় না বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় না, ফলে আমাদের যন্ত্রাংশগুলি নষ্ট হয়ে যেতে পারে। এভাবে তোমরা খেয়াল রাখবে আশা করতেছি। তাহলে ফিউজ সম্পর্কে তোমাদের আশা করি ধারণা হয়েছে। এরপরে আমরা আসবো এখন বিদ্যুতের যথাযথ ব্যবহার বা কার্যকর ব্যবহার এবং এর অপচয় রোধ। বিদ্যুতের কার্যকর ব্যবহার করার জন্য নিশ্চয়ই তোমরা জানো যে নিজেকে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। কীভাবে? আমাদের অপ্রয়োজনীয় কোনো বৈদ্যুতিক যন্ত্রাংশ চালানো যাবে না। যেমন মনে করো ফ্যান, লাইট বা টিভি, এগুলো যথাসময়ে বন্ধ করতে হবে, না দেখলে বন্ধ করতে হবে। ফ্যান, লাইট রুমে মানুষ, ঘরের মধ্যে মানুষ না থাকলে বা বাড়িতে মানুষ না থাকলে এগুলো বন্ধ করে যেতে হবে। কারণ তোমরা জানো বিদ্যুৎ অনেক দামি বা অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ সভ্যতাই বন্ধ হয়ে যাবে যদি বিদ্যুৎ না থাকে। যদি বিদ্যুৎ অবশ্যই আমাদের রোধ করতে হবে। আর আমাদের দেশের মতো যে দরিদ্র দেশের ক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যদি অপচয় করো তাহলে আরেকজন পাবে না বা অনেক ক্ষেত্রে সেটি সমস্যা দেখা দেবে। আর এই ব্যাপারে তোমাদের সচেতন হতে হবে। তোমার আশেপাশে যারা তাদের সচেতন করবে। আশা করছি তোমরা নিজেরা সচেতন হয়ে সবাইকে সচেতন করবে এবং দেশের কল্যাণের কথা ভেবেই অন্তত নিজেরা একটু সচেতন হবে। তাহলে আজ একটু তোমাদের কাজ দেবো শুধু যে বিভিন্ন দেখি আমরা যে বিভিন্ন প্রকার বর্তনীর বর্ণনা দাও। একটু আগে পড়েছি আমরা বিদ্যুতের কার্যকর ব্যবহার নিশ্চিত ও অপচয় রোধ করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তোমরা লিখবে। এই দুটোই ঘ নম্বরের প্রশ্ন যে কোনো সময় আসতে পারে, অথবা তোমরা এগুলো যদি জানো তাহলে নিশ্চয়ই এই ধরনের এরকম যত প্রশ্ন আছে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই। তোমরা এরপরে কোনো প্রশ্ন থাকলে সে জানতে পারবে। আর যেহেতু আমাদের অনলাইন ক্লাস সময় কম হওয়ার কারণে আমরা খুব দ্রুত শেষ করতে হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আজ তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।